সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ 16ই জুলাই 2024 সালের এই দিনে বাংলাদেশের এক অসীম সাহসী নির্ভীক ছাত্র ঘাতকের বন্দুকের সামনে দুই হাত সম্প্রসারিত করে দৃঢ় সংকল্পে দাঁড়িয়ে পড়েছিলেন, হয় মারো, না হলে গণতন্ত্রকে মুক্তি দাও। সেই অসীম সাহসী বীরত্ব, সেই সংকল্প এবং ইতিহাসের সবথেকে জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ডটি এনটিভির দুইজন সাংবাদিক তৎক্ষণাৎ লাইভ টেলিকাস্ট করেছিলেন, যেটা মুহূর্তের মধ্যে নিমেষে ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে মুক্তিকামী অজস্র মানুষের কাছে। তাতেই দৃশ্যপট পাল্টে যায়। মানুষ আর এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পরে আর ঘরে বসে থাকতে পারেনি। সকলেই আবাল বৃদ্ধ বনিতা ছাত্র জনতা শিশু সকলে রাস্তায় বেরিয়ে আসে এবং সকলের মুখে একটি কথা, যে মারলে মারো, গণতন্ত্রকে মুক্ত করেই আমরা ঘরে ফিরব। সুপ্রিয় দর্শক, এরপরে বন্যায়, রক্তের বন্যায় ভেসে গেছে ফ্যাসিস্ট সরকার, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আজ 16ই জুলাই আমাদের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ। ধন্যবাদ। এনটিভির সকল কলাকুশলী এবং দর্শক শ্রোতা ভাইকে আসসালামু আলাইকুম। জনাব ফরহাদ হোসেন আজাদ, আপনাকে এনটিভিতে স্বাগতম। আপনি জানেন যে 16ই জুলাই আমাদের যে 36-এর যে আন্দোলন, তাতে টার্নিং পয়েন্ট ছিল 16ই জুলাই। আবু সাইদ মারা যায় ওই দিন, এবং এই আবু সাইদের পাশাপাশি কিন্তু আরও 5 জন আপনাদের দলের একজন নেতা ছিলেন ওয়াসিম, তিনিও চট্টগ্রামে মারা যান। তারটা অনেক নৃশংস, তাকে গুলি করা হয়, পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু আমরা এই আবু সাইদের ঘটনাটা আমরা সারা দেশে এটা বারুদের ভিতরে যেরকম ডেটোনেটেড ইফেক্টটা, সেটাই আবু সাইদের এটা হয়েছিল। এর পিছনে কারণ হলো, আমরা মনে করি যে আমাদের যে এনটিভির দুইজন সাংবাদিক ছিলেন, তারা এটা তৎক্ষণাৎ এটা লাইভ টেলিকাস্ট করেছিলেন। লাইভ টেলিকাস্টের জন্যে এটা আর মানে সঙ্গে সঙ্গে এটা মানুষের কাছে চলে যায়, বিস্ফোরণ তৈরি হয়ে যায়। তো আজকের এই দিনে আপনি আবু সাইদের এই যে আত্মত্যাগ, নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল ঠাই, যে জানতো যে তার মৃত্যু নিশ্চিত, তারপরও সে যায়নি। তা আবু সাইদের এই আত্মদান আর আমাদের এনটিভির এই দুই সাংবাদিক, একজন হচ্ছেন AK মাইনুল হক, তিনি সিনিয়র করেসপন্ডেন্ট, এবং জনাব আসাদুজ্জামান আরমান, তিনি স্টাফ ক্যামেরাম্যান। এদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আসলে আবু সাইদ এরা কিন্তু প্রতিনিয়ত জন্মগ্রহণ করেন না, এরা যুগে যুগে এই পৃথিবীকে, দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, দেশের মানুষকে একটা সুস্থ বাসস্থান ফিরিয়ে দেওয়ার জন্য এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্যে কিন্তু এরা জন্ম নেয়। এবং এই জন্যই তারা জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যু নিশ্চিত জেনেও সেই দিন ওই ফ্যাসিস্ট সরকারের বুলেটের সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে যেভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা প্রত্যাশা ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, দিনমজুর, আবাল বৃদ্ধা বনিতা যেভাবে সেই দিন
ফ্যাসিস্টের পতন চেয়েছিল, সেটাকে আরও নিশ্চিত করার জন্যই আবু সাইদ তার যে আত্মবলিদান, এবং সেই ঘটনাটি রংপুর বিভাগীয় শহরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এবং কারমাইকেল ক্রসের পাশে, সেই মডার্ন মোড়ের সেই ঐতিহাসিক জায়গায় যে আবু সাইদ যেভাবে বলিদান দিয়েছেন, এবং সেইখানে এনটিভি যে দুই সাংবাদিক সেটা লাইভ ধারণ করে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে যেভাবে প্রচারিত হয়েছে, সারা দেশের প্রতিটি মানুষের মধ্যে যে ছড়িয়ে পড়েছে, আমাদের সেই জুলাই আন্দোলনের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল সেই 16ই জুলাই। এর পাশাপাশি আমাদের চট্টগ্রামের সেই কক্সবাজারের ওয়াসিম, আমাদের ছাত্রদলের নেতা, সেও কিন্তু সেদিন সেই ফ্যাসিস্টের পুলিশের গুলিতে সে শুধু নিহতই হয় নাই, এরপরও তার মৃত্যুকে নিশ্চিত করার জন্য তাকে কুপিয়ে কুপিয়ে টুকরা টুকরা করা হয়েছিল। এর বাদেও আরও 3 জন সেদিন শহীদ হয়েছিল। কাজেই আজকে এই 26 জুলাইয়ে দাঁড়িয়ে আমি বলতে চাই, সেদিন আবু সাইদ এ ওয়াসিম রায় সেদিন বুক পেতে দিয়েছিল, সাহসিকতার সঙ্গে ফ্যাসিস্টদের সামনে মৃত্যু নিশ্চিত জানে দাঁড়িয়েছে বলেই কিন্তু আজকে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই জন্যই জুলাই আন্দোলনের বিশেষ করে যে আমরা অবদান মনে করি, সেখানে সেই আন্দোলনের একটা চূড়ান্ত লক্ষ্যে আমরা যেমন 90 গণঅভ্যুত্থান যেমন জানি, সেই 90 গণঅভ্যুত্থানে যেমন ডাক্তার মিলন সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন শহীদ হলেন, এরপরে কিন্তু আর আন্দোলন থেমে থাকে নাই, সারা আন্দোলন বিস্ফোরণ হয়েছিল। ঠিক তদ্রূপ এই আবু সাইদ এবং ওয়াসিমদের সেই তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা এবং সেটা লাইভ টেলিকাস্ট হওয়া এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার কারণে কিন্তু সেই আন্দোলন এমন একটা জায়গায় গিয়েছিল, তখন কিন্তু এটা কটা আন্দোলন ছিল না, অন্য কোনো আন্দোলন ছিল না, আন্দোলনটা চলে গেছে তখন এক দফা আন্দোলন চলে গেছে। জি, আমি আপনার কাছে একটু আসতে চাই মাননীয় প্রতিমন্ত্রী। আপনি যেটা বলেছেন যে এই ডেটোনেটিং ইফেক্টের পরে আন্দোলন কিন্তু অন্য টার্নিং পয়েন্টে চলে যায় এবং এক দফা আন্দোলন চলে যায়, কিন্তু তার আগে 17 বছর আপনারা বিএনপি এবং আপনার ব্যক্তিগতভাবে আপনিও যে নির্যাতনের শিকার হয়েছিলেন, আমরা একটু সুযোগ নিয়ে আপনার কাছ থেকে সেই জিনিসটাও একটু শোনার জন্যে, যে 17 বছর যে আপনারা নির্যাতনের শিকার হয়েছিলেন আপনার দল এবং আপনি নিতেও, সেই বিষয়টা একটু যদি আপনি তুলে ধরতেন, কারণ আপনাদের সেই আন্দোলনে না থাকলে এই শেষে এসে যে আন্দোলনটা এটা কিন্তু হতো না, আপনারা ভিত্তিটা তৈরি করেছিলেন। না, আসলে একটা আন্দোলন কিন্তু একদিনে সংগঠিত হয় না। জি, একটা দীর্ঘদিনের মানুষের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, মামলা হামলা, জেল, জুলুম, গুম, হত্যা, খুন, এই সমস্ত ডিঙ্গিয়েই কিন্তু একটা আন্দোলন কিন্তু একটা যুক্তি পর্যায়ে সেটা একটু উপস্থিত হয়। আপনি খেয়াল করুন, বিশেষ করে এই জুলাই আন্দোলনের পূর্বে আমাদের বিএনপি সহ অপরাপর দলগুলো আমাদের প্রায় বিএনপিতেই আমাদের প্রায় 60 লক্ষ অধিক নেতাকর্মীর বিরুদ্ধে 1.5 লক্ষ অধিক মামলা হয়েছিল। আমাদের কমপক্ষে 1000 নেতাকর্মীকে খুন করা হয়েছিল। আমার প্রায় 800 নেতাকর্মীকে এখানে গুম করা হয়েছিল এবং অজস্র নেতাকর্মী আহত হয়েছিল। আমাদের এমন কোনো কর্মী খুঁজে পাবেন না যার নামে 2-3টা মামলা ছিল না। আমাদের সেই সময়ে আমাদের মরহুমা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দীর্ঘ জীবন এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, এই গণতন্ত্রকে বাস্তবায়ন করা এবং বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে পৃথিবীর মানচিত্রে যিনি সংগ্রাম করে সারাটা জীবন ধরে, তার মতো মহিষী নারীর বিরুদ্ধেও
40টারও অধিক মামলা দেওয়া হয় এবং যিনি তার জীবদ্দশায় কখনোই কোনো দিন কোনো দুর্নীতি কোনো স্বজনপ্রীতি সে আপোষ করে নেই, সেরকম মিথ্যা সাজানো ভিত্তিহীন মামলা দিয়ে এইরকম যে মহিষী নারীকে প্রায় 7 বছরের মতো জেলে রাখা হয়েছে। এবং সবচেয়ে অবাক বিষয় দেখবেন যে নিম্ন কোর্টে যে সাজা হয়, হাইকোর্টে গিয়ে সে সাজা বৃদ্ধি পায়। এটাও একটা ইতিহাসের রেকর্ড। সাধারণত মানুষ উচ্চ আদালতে যায়, যে নিম্ন আদালতে যদি তার ফাঁসি হয়, তার যাবজ্জীবন হয়, সেটা উচ্চ আদালত সেটা তাকে অনেকটা কমায় দেয়। একমাত্র খালেদা জিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম। এই যে একটি দলের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন, তার প্রতি যে নির্যাতন, আমাদের দলের সেই সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিল, বর্তমান চেয়ারম্যান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, চিন্তা করুন, উনি দেশে আসতে না পারেন, এমনকি ওনার কোনো ধরনের বক্তব্য যেন বাংলাদেশে প্রচার না হয়, সেই জন্য যত রকম অপকৌশল নেওয়ার দরকার ছিল, ফ্যাসিস্টরা কিন্তু সে অপকৌশলগুলো নিয়েছিল। কিন্তু সেই তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা, তার কারিশমাটিক লিডারশিপ এবং সেইভাবে উনি যেভাবে দলকে সুযোগ করেছিলেন, আমাদের নেতাকর্মীরা মামলা খেয়েছে, জেলে গিয়েছেন, এরপরে কিন্তু তারা থেমে থাকেন নাই। আমি ব্যক্তিগতভাবে আমাদের সেই সময় কবে যে আমরা আমাদের সন্তানের সঙ্গে বউ বাচ্চার সঙ্গে ঘুমিয়েছি আমরা কেউ বলতে পারবো না। আমাদের দলের মহাসচিব, তার বিরুদ্ধেও 100-র বেশি মামলা হয়েছে এবং তার মতো মানুষকে 100 দিন রিমান্ডের নেওয়া হয়েছে। এই যে একটা অবস্থা, তো এই অবস্থাগুলো কিন্তু তৈরি হতে আপনি একটা জিনিস যাবেন, আমাকে যখন একবার গ্রেপ্তার করা হলো, আমাকে পেটানো শুরু হলো, আমাকে মারতে মারতে প্রথমে আমি মারিগুলো ব্যথা পেলাম, এরপরে কিন্তু আর মারিগুলো আমি ব্যথা পারলাম না। ঠিক আন্দোলনটা এমন একটা জায়গায় আস্তে আস্তে একটা স্টিম জায়গা চলে গেল, আমাদের নেতৃবৃন্দ বুঝে ফেলছে যে এই আন্দোলনের থেকে মুক্তির উপায় একটাই আছে, আমাদেরকে সেইখানে পর্যায়ে মরতে হবে। আমি তো একদম পুলিশের ভাষ্য শুনেছি যে আমরা কি করব, একটা মারি 10টা আবার দাঁড়িয়ে যায়। এটা কিন্তু একদিনের অর্জন নয়, এটা কিন্তু দীর্ঘ 17 বছর ধরে সেই মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, বাইরে ঘোরাও, বিভিন্নভাবে নির্যাতিত হওয়ার পরেই কিন্তু একটা জায়গায় মানুষ সেই জায়গায় পৌঁছে যায়। সেই পৌঁছানো জায়গাটার সঙ্গে একটা জিনিস খেয়াল করবেন, এই আন্দোলনের সময় কিন্তু আমাদের বিএনপি অনেক কৌশল অবলম্বন করেছিল। কারণ অনেক সময় সরকারি আন্দোলনটাকে বিএনপি আন্দোলন হিসেবে পরিচালনা করার চেষ্টা করতে পারে। এই জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু কৌশলের সঙ্গে আমাদের কয়েকজন সাবেক এবং বর্তমান ছাত্রনেতাকে ডেকে উনি কিন্তু সবসময় বিশেষ করে জুম মিটিংয়ের মাধ্যমে আমাদের পরামর্শ দিতেন এবং আমাদের মাননীয় মহাসচিবও কিন্তু ঠিক কৌশল অবলম্বন করে কিন্তু আমাদের সেই আন্দোলনটার জন্য আমরা একটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারি, সেইভাবে কিন্তু আমরা সেভাবে পরিচিত হয়েছিল। আপনি খেয়াল করবেন, সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতাকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেল ডিবি অফিসে। সেখানে তারা ডিবি অফিসে খাওয়ানো টাওয়ানো দেওয়ার পরে তারা কিন্তু এমন করে প্রচার করলো যে তারা এই আন্দোলনে আর থাকবে না। কিন্তু আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা এমন একটা জায়গায় পৌঁছে গেল, তারা মনে করলো না, কে থাকলো না বড় কথা নয়, আমাদের একটাই রাস্তা, এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে হবে। এই যে প্রতিটা ছাত্রছাত্রী, স্কুল কলেজ শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষা প্রতিষ্ঠান, এই যে একটা কমিটমেন্ট তৈরি হয়ে গেলো এবং যার সঙ্গে সঙ্গে আপনি অবাক হয়ে যাবেন, সেই সময় আমার দেখা মতে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী সন্তানরা কিন্তু এই আন্দোলনে শরীক হয়েছিল। তো কাজেই আমি মনে করি এই যে জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনটাই কিন্তু আবু সাইদ তার এবং ওয়াসিমরা তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্যে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছিল, যার চূড়ান্ত পর্যায়ের মধ্যে দিয়ে আজকে সেদিন আমরা কী দেখেছিলাম, যে হাসিনা এত ক্ষমতাবান ছিল, যে হাসিনা বলতো তার কোনো ক্ষমতা নেই তাকে এখান থেকে সরানোর জন্য, সে হাসিনার সে নির্মম দেশ ত্যাগ এদেশের মানুষ কিন্তু সেটা মানুষের ইতিহাস হয়ে আছে। এবং তার সেই গণভবনে সে যদি আর 1 ঘন্টা স্টে করতো, আমি জানি না তার কপালে কি দুর্ভোগ চলে আসতো। তো এটাই হচ্ছে বাস্তবতা। মাননীয় মন্ত্রী, আপনি খুব সঠিকভাবে বলেছেন আমাদের জুলাই আন্দোলন এবং তার পূর্ববর্তী প্রেক্ষাপটটা। এটা দীর্ঘদিনের একটা আন্দোলন এবং সেই আন্দোলনে
শেষে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন এবং শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। মাননীয় মন্ত্রী, গণতন্ত্র ফিরে এসেছে, নির্বাচন হয়েছে, আপনারা নির্বাচিত হয়েছেন, আপনি বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তো আপনারা এই মন্ত্রণালয়ে এই বছরে 2025-26 অর্থ বছরে আপনাদেরকে 9,533 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপনারা এই পানি সম্পদ ম্যানেজমেন্টের জন্য কি কি প্ল্যান করছেন? ধন্যবাদ। আমাদের নির্বাচন ইশতেহারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ঘোষণা করেছিলেন যে আমরা সরকার গঠন করলে আমরা 5 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন পুনরুদ্ধার করব। ওনার এই ঘোষণার পর্বতেই আমার সরকার গঠন হলো, আমরা দায়িত্ব পেলাম। আমরা কিন্তু প্রথমে 6 মাসে 180 দিন একটা পরিকল্পনা হাতে নিলাম। পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা সারা দেশের, আমরা বিশেষ করে আমাদের বিগত দিনে ডিসি এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে যারা একযোগী ইঞ্জিনিয়ার আছেন তাদের সমন্বয়ে কিন্তু আমরা একটা কমিটি গঠন করে দিলাম। কোথায় কোথায় আমাদের দেশের খালগুলো আছে, প্রয়োজনীয়তা আছে। এবং আপনি দেখবেন যে 16ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরে সে কাহরোলের সে শাহপাড়া খালের উনি খননের মধ্য দিয়ে সে উদ্বোধন শুরু করেছেন এবং সেই দিক দিয়ে একযোগে দিনাজপুরে অপরাপর 54টি জেলায় একসঙ্গে আমরা কিন্তু বিভিন্ন এমপি, মন্ত্রী, হুইপ থেকে আমরা সেখানে দায়িত্ব বন্টন করে দিয়েছিলাম। তারা কিন্তু সম্মিলিতভাবে আমাদের এই খালগুলো খনন শুরু করেছিলাম। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই খাল খননে কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ে লিডিং পর্যায়ে, এর পাশাপাশি কিন্তু আমাদের বিশেষ করে এলজিইডি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কিন্তু কিছু কিছু খাল তারা খনন করে থাকেন। লিডিং পর্যায়ে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে টার্গেট করলাম যে প্রথম 180 দিনে আমরা 1400 কিলোমিটার সেখানে নদী, খাল, জলাশয় খনন করব। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের 180 দিন লাগেনি, আমরা তার পূর্বেই কিন্তু আমরা প্রায় 90% কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের এই যে 1400 কিলোমিটারের যে খননটা আছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করেছি। এখানে একটা বিষয় দেখবেন, আমাদের কিন্তু বিশেষ করে এই নদী, খাল, জলাশয় খনন আমরা কিন্তু সাধারণত বিশেষ করে আমাদের সেপ্টেম্বর থেকে শুরু করে আমরা কিন্তু ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, আমরা এটা শুকনো মৌসুমে সাধারণত প্রায় 7 মাস এই সময়টা কিন্তু আমরা এই খাল খনন করতে পারি। এবং বর্ষা মৌসুমে যেমন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল গিয়েছেন, সেখানে কিন্তু আমরা খোঁজখবর নিয়েছি যে ওইখানে খাল আছে, খনন করা যায় কিনা, কিন্তু যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু খালগুলো পানি ভরে গেছে। কাজে সেখানে আমরা এই জন্য এই 5টা মাস বর্ষা মৌসুমে আমরা খাল খনন করতে পারি না, এই 7 মাসেই আমরা আমাদের খাল খননগুলো সম্পন্ন করি। এখানে আপনি যে বাজেটের কথা বললেন, সে বাজেটের সময় কিন্তু আমি আমার মন্ত্রী সদীপ জ্যোতি এনি সহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম। উনি বলেছেন যে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, তোমাদের লক্ষ্যে এগিয়ে যাও। সেক্ষেত্রে আমরা যেভাবে যদি আর বাজেট বৃদ্ধি করতে, সেই বাজেট আমরা বৃদ্ধি করে দেব। এবং আমরা এটাকে চ্যালেঞ্জ নিয়ে আমাদের যে 5 বছরের কথা আমি বলছি, আমরা কিন্তু আগামী 4 বছরের ভিতরে আমরা এই 20,000 নদী, খাল, জলাশয় খনন করব। এবং একটা জিনিস খেয়াল করবেন, আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জি আজকে দেখেন উনি 1977 সালে কিন্তু এই যে নদী, খাল, জলাশয় খনন শুরু করেছিলেন এবং 81 সাল, এই 3.5 বছরে উনি কয়েক হাজার কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করে যে সেই সময় মাইল ফলক তৈরি করেছিলেন এবং নদীমাতৃক বাংলাদেশে যে নদীর যে প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। এবং এইখানে শুধু নয়, উনি এইটুকু প্রমাণ করেছেন নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং সেই বাঁচার মধ্যে দিয়ে বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছেন। এমনকি উনি ওই সময় কিন্তু যৎ সামান্য কিন্তু খাদ্য বিদেশে রপ্তানি করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তার সেই পিতার পদাঙ্ক অনুসরণ করে উনিও এটা বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশকে রক্ষা করতে গেলে, বাংলাদেশকে বাঁচাতে গেলে এই বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশের সেই নদীর প্রবাহ ফিরিয়ে নিয়ে আসতে হবে। একটা যদি খেয়াল করেন, এর মধ্যে আমি একটু বলে রাখি, সে হচ্ছে এটা দেখেন, আগে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে
আমার যেমন উত্তরাঞ্চলে বাড়ি, আমরা কিন্তু 25-30 ফিট খনন করার পরে কিন্তু আমরা টিউবওয়েলে পানি পেতাম। এখন কিন্তু 200 ফিট খোঁড়ার পরে কিন্তু পানি পাই না। আপনি অবাক হয়ে যাবেন, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং রাজশাহীর কিছু এলাকা আছে 700-800 ফিট খুঁড়ে সেখানে পানি পাওয়া যাচ্ছে, অর্থাৎ পানির জি, স্তর নিচে আস্তে চলে আস্তে গেছে। চলে গেছে। আপনি বলছিলেন যে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। তো এটাকে মানে আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমাদের দেশে 54টা নদী, এবং আপনি বলছিলেন যে জেনারেল জিয়া বুঝতে পেরেছিলেন যে নদী খননটাই হলো আমাদের। এখানে আপনাকে আমি সংশোধন করে দিই, আমাদের দেশে নদী আছে 1400, জি 54টা হচ্ছে ভারতের সঙ্গে আন্তর্জাতিক। আর 3টা হচ্ছে মিয়ানমারের সঙ্গে। জি 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 বলেন। তো এই যে নদীগুলি যেটা ভারত থেকে আমাদের এসেছে, আমরা একসময় ব্রিটিশ আমলে যখন আমরা দেখেছি যে বাংলা প্রেসিডেন্সি যেটা ছিল সেটা ছিল ভারতের সবথেকে ধনী অঞ্চল। এর মূল কারণ ছিল হলো নদী, নদীর মাধ্যমে আমাদের পণ্য আদান প্রদান হতো, এবং এই নদীর কারণেই তখন বিদেশ থেকে যে পণ্য আসতো সেটাও এই বেঙ্গল প্রেসিডেন্সিতে আসতো, এবং বেঙ্গল প্রেসিডেন্সিকে বলা হতো যে ভারতবর্ষের খাদ্যের ভাণ্ডার। কিন্তু এই নদীগুলো এখন শুকিয়ে গেছে, আসলে মারা গেছে নদীগুলো, এবং শুষ্ক সময় এটা মরুভূমি থাকে, আর পানি আসলেই যে বন্যা হচ্ছে। তো নদীর পানির হিস্সা আদায়ের জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? আমি প্রথমে বলছিলাম যে বাংলাদেশে কিন্তু প্রায় 1400-র উপরে আমাদের নদী ছিল, জি এবং সবচেয়ে বেশি নদী হচ্ছে কুড়িগ্রাম জেলায় 54টি, এবং দ্বিতীয় হচ্ছে পঞ্চগড় জেলায় 50টি। তা আমার জেলা পঞ্চগড়, আমি নিজেই অবাক হই, সে 50টি জায়গায় এখন 10টি নদীও জীবন্ত নেই। এর কারণ হচ্ছে এইটাই যে বিশেষ করে প্রতিবেশী দেশের বিভিন্নভাবে নদীর উজানে বাঁধ দিয়ে ব্লকেজ তৈরি করে, রেগুলেটর তৈরি করে তারা সেই নদীর গতির পরিবর্তন করে তাদের মতো তারা সেই পানিটাকে ব্যবহার করার চেষ্টা করছে, আর যার কারণে আমাদের সেই নদীর সেই যে গতি, নদীর যে প্রবাহ, সেটা আস্তে আস্তে কিন্তু সেটা বিলীন হয়ে গেছে। এর পাশাপাশি কিছু কিছু নদী আছে যেগুলো অনেক পলি পড়ে, আবার যেমন আমাদের তিস্তা নদীতে সবচেয়ে বেশি পড়ে তিস্তা নদীতে, আবার আমাদের যেমন গঙ্গাতে সেই পলি পড়ে সেটা কম আছে। তো এই যে আমাদের নদীগুলো পলি পড়ে, এবং নদীগুলো যখন আমাদের বিশেষ করে আমাদের নদীর প্রবাহগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, হয়তো বর্ষা মৌসুমে আমরা পাচ্ছি পানিটা, কিন্তু বর্ষা শেষ, এরপরে আমাদের ওরকম পরিকল্পনা ছিল না যে আমরা পানিটাকে আমরা ধারণ করব, সংরক্ষণ করব। আমরা যদি ওইভাবে চিন্তা করতাম যে না ঠিক আছে আমরা পানিটাকে আমরা ধারণ করব, সংরক্ষণ করব, তাহলে কিন্তু আমাদের আজকে যে আমাদের নদীগুলোর যে অবস্থা, আজকে যে আমাদের পানির স্তর যে নেমে গেছে সেটা কিন্তু হতো না। এবং সবচেয়ে সুখের বিষয় হচ্ছে এইটাই যে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু দেখেন সরকার গঠন করার পর 1977 সালে উনি কী করলো, এই পানি নিয়ে কিন্তু প্রথম নেদারল্যান্ডের সঙ্গে একটা এমইউ করলো। এরপরে 1979 সালে উনি কিন্তু নিজে নেদারল্যান্ডের সরকারি ভিজিট করলো শুধু পানিকে নিয়ে, এবং নেদারল্যান্ডের চারিদিকে পানি, নেদারল্যান্ড তো পানিকে ইয়ে করে একটা বদ্বীপ তৈরি করেছে। সেই নেদারল্যান্ডের সেই জায়গায় তারা কীভাবে পানি সংরক্ষণ করে পানিটাকে তারা কীভাবে তাদের কাজে লাগিয়েছে সেই বিষয়গুলো কিন্তু উনি কিন্তু সেখানে সেইগুলো কিন্তু উনি সেগুলো পরিদর্শন করে আসছেন, এবং সেভাবে কিন্তু উনি চিন্তা করছে বাংলাদেশ। আপনারা তো নেদারল্যান্ডের সাথে কিছুদিন আগে বৈঠক করলেন। আমরা কিন্তু বিশেষ করে আমরাও বিশেষ করে আমি কয়েকদিন আগে একটা ফোল্ডার নিয়ে একটা সেমিনার ছিল, জি সেই সেমিনারে আমাদের সিজিএসএ ছিল, সেখানে আমাদের নেদারল্যান্ড এম্বাসির সেখানে অ্যাম্বাসেডর ছিল। সেইখানে আমি যখন গুগল সার্চ করে আমরা দেখতে পেলাম যে নেদারল্যান্ডের সেই দেশের কি অবস্থা, এবং আমাদের সেই সময়ে সরকারগুলো কে কী ভূমিকা রেখেছে, সেখান থেকে আমি যে ডাটা পেলাম সেখানে আমি সেটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বলেছি এই কথাটা, উনিও কিন্তু দেশটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন, এবং উনি আমাদের বিশেষ করে বাংলাদেশের আমরা এই পানি সংরক্ষণ করার ক্ষেত্রে
আমরা ব্যারেজ তৈরি করার ক্ষেত্রে আরও যত বিষয়গুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হ্যাঁ তোমরা শুধু চীন নয় তোমরা নেদারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করো, তাদের কাছে পরামর্শ নাও। ইতিমধ্যেই আমরা কিন্তু সেই পরামর্শগুলো নেওয়ার চেষ্টা করছি এবং আমরা তার মধ্য দিয়েই আমরা আমাদের পানির যে স্তর যেন আর নিচে না নামে সেই স্তরকে কীভাবে ধরে রাখা যায় এবং পানির যে আমাদের প্রবাহটা আছে সেই প্রবাহটা কীভাবে আমরা কন্টিনিউ করতে পারি এবং শুকনো মৌসুমে আমাদের বিশেষ করে যে আমাদের শস্য ভাণ্ডার সেই বাংলাদেশের কিছু কিছু এলাকা আছে সেগুলো আমরা কীভাবে পানির সেচ ব্যবস্থা করতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এই যে নদী খাল জলাশয় খনন আছে, পুনঃখনন আছে, পুনরুদ্ধার আছে, আবার সেগুলো কিন্তু আমরা সেখানে কিন্তু শুধু আমরা করছি না, আমরা কিন্তু জনগণকে সম্পৃক্ত করছি। একটা জিনিস খেয়াল করবেন, আপনি কোনো কর্মসূচি বলেন, আপনি কিন্তু সেখানে জনগণ যদি সম্পৃক্ত করতে না পারেন সেখানে কিন্তু সেটা আমি সফল হবে না। আজকে যেমন আমি গতকালকে আমি গিয়েছিলাম চিটাগাঙে। সেই চিটাগাঙে যেয়ে কিন্তু আজকে আমি যখন গুলজার খালে গেলাম সেখানে পরিদর্শন করার জন্য, সেই খালটার দুই পাশে কিন্তু লবণের ফ্যাক্টরি এবং মানুষের অনেক আবাসস্থল আছে। সেইখানে যদি আমি জনগণকে সম্পৃক্ত করে যদি ওই খালটা যদি খনন করতে না পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমি খাল খনন করলাম, এর 2 দিন পরে কিন্তু ওই লবণ ফ্যাক্টরি লবণ তার ময়লা আবর্জনা ওই এলাকার মানুষের ময়লা আবর্জনা ফেলে ফেলে আমাদের এই যে একটা 1500 কোটি টাকার একটা প্রজেক্ট সে প্রজেক্টটা কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাবে। এবং যেটার প্রমাণ আমি বলছি আমাদের বিগত সরকারের আমলে ডিএনডি প্রজেক্ট ছিল ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা, আপনি বিশ্বাস করতে পারবেন না 3,500 কোটি টাকার প্রজেক্ট 16 সালে 17 সালে শুরু হয়েছিল, 24 সালে প্রজেক্ট বুঝিয়ে দেওয়া হয়েছিল। এই 26-এ এসে সে প্রজেক্ট টোটালটাই ব্যর্থ হয়ে গেছে। টোটাল প্রজেক্টটাই এই যে 3,500 কোটি টাকার প্রজেক্ট টোটাল প্রজেক্টটা একদম শেষ হয়ে গেছে। শুধু কী কারণে? সেখানে মেনটেনেন্স হয়নি এবং সে কীভাবে পরিচালনা হবে এবং সেটা কীভাবে প্রভাববান তৈরি হবে এই বিষয়গুলো কিন্তু আসছে। সেই জন্য কিন্তু এর তো আমরা লোন নিয়েছিলাম নিশ্চয়ই, প্রতিটাতে আমার লোন আছে। হ্যাঁ, প্রতিটাতে আমার সরকার কোনো জায়গাতে কোনো এডিবিতে কোনো বিশ্ব ব্যাংকের কাছে বিভিন্ন ব্যাংকের কাছে আমরা লোন নিই তো আমরা এই প্রজেক্টগুলো করি। কিন্তু ঘটনা হচ্ছে এইটাই দেখেন যে বিশেষ করে আমরা যে জনগণকে আমরা কী করছি, আমরা জনগণকে সম্পৃক্ত করছি। ওই ডিএনডি খালে খনি ক্ষেত্রে জনগণ সম্পৃক্ত করছি। আমরা এই আজকে যেখানে আমি গেলাম সেখানে জনগণ সম্পৃক্ত করছি। ইভেন কি সৌভাগ্য খাল যে আরও বড় প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা যখন ভিজিট করতে গেলাম দেখলাম সেই প্রজেক্টের এখানে বিল্ডিং তোলা হয়েছে, মার্কেট তোলা হয়েছে, ফ্লাইওভার তোলা হয়েছে, অথচ সরকারের জমি একটা খাল। আমরা কিন্তু সেখানে জনগণ সম্পৃক্ত করে আমরা একটা জিনিস বলছি, 2 জনের জন্য কি আপনারা 2,000 লোক ক্ষতিগ্রস্ত হবেন? আপনি যে আপনার জেনারেশন যদি রক্ষা করতে চান, বাঁচাতে চান, তাহলে কিন্তু এই শুধু ঢাকা শহর নয়, নারায়ণগঞ্জ শহর নয়, আপনার চিটাগাং শহর নয়, আমাদের প্রতিটা খাল খনন পুনর্খনন এটা আমাদের সম্মিলিত হবে, আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং সেখানে নদীর যে প্রবাহ সে ধরে রাখতে হবে এবং সেখানে ধরে রেখেই কিন্তু আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের আগামী যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎকে আমরা একটা সুন্দর বাংলাদেশ দিতে পারব। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা একটু আপনার কাছে পদ্মা ব্যারেজ নিয়ে আপনার একটা প্রকল্প ইতিমধ্যেই একনাকে পাশ করেছেন এবং আপনারা এখানে কাজ শুরু করেছেন, আমরা পদ্মা ব্যারেজ দিয়ে আপনাকে শুনতে চাই। আমরা পদ্মা ব্যারেজ বিশেষ করে আমাদের উত্তর দক্ষিণাঞ্চলে মানুষের প্রাণের দাবি। আপনি যদি সেই দিকে খোঁজখবর রাখেন, প্রায় আমাদের 26টি জেলা, 163টি উপজেলা, সেখানে প্রতিনিয়ত পানির স্তর নিচে নেমে যাচ্ছে, নদীগুলোর নাব্যতা দিয়ে ভরে যাচ্ছে, নদীর পানি লবণাক্ত হয়ে যাচ্ছে এবং তার মধ্য দিয়ে সেখানে মানুষের যে জমি সেখানে আবাদের যেখানে 10 মণ ধান ফলতো সেখানে ফলন আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই এলাকায় টোটাল এলাকায় মাছ বিলীন হয়ে যাচ্ছে, এমনকি গাছপালাগুলো সে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কাজে সেই ক্ষেত্রে মানে আমরা এমনও দেখেছি যে সেখানে যদি আগামী 25-30 বছরের ভিতরে যদি ওই অঞ্চলটায় যদি এই পদ্মা ব্যারেজ তৈরি করা না হয় এবং সেখানে পানি সংরক্ষণ এবং নদীর প্রবাহ যদি তৈরি করা না হয় ওই এলাকায় কোনো মানুষ বসবাস করবে না। সেই জন্যই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। উনি কিন্তু এই বাস্তবতাগুলো জানতে পারছেন
এবং এই জন্যই কিন্তু উনি বিশেষ করে আমাদের পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা এই এই প্রকল্প দুইটা আমাদের উনি কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং সে ডিটারমাইন্ড, এবং এই জন্যই কিন্তু উনি একডেকে পাশ করেছেন। একডেকে পাশ করে আমরা কিন্তু সেখানে আমাদের ব্যারেজগুলো, ড্যামগুলো কেমনে কী হবে, সেখানে আমাদের যে কিছু প্রশাসনিক কর্মকর্তা আছে সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের বিশেষ করে আমাদের টিম কাজ করছে। হয়তো আমাদের অল্প দিনের ভিতরে সেখানে আমরা সেখানে আবার সশরীরে গিয়ে আমরা কিন্তু পদ্মা ব্যারেজ যে আমাদের 35,000 কোটি টাকা যে আমার প্রজেক্ট, এটা কিন্তু আমাদের 1 বছরের না, আমরা প্রায় কমপক্ষে 8 বছরে কিন্তু এই টাকাটা লাগবে। প্রতি বছর হয়তো প্রথমত আমার 2,000 কোটি টাকা লাগবে, আস্তে আস্তে এটা বাড়বে। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ করে আমাদের বাজেটের সঙ্গে কিন্তু বাজেটের বাইরেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ বলেন বা আমাদের তিস্তা মহাপরিকল্পনা এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু তারা সেইভাবে আমাদেরকে তখন তারা অ্যাকোমোডেট করবে। সেটাও কিন্তু আমাদের অর্থনৈতিক সমস্যা না। আমাদের মেইন সমস্যা হচ্ছে এইটাই যে আমরা এতদিনে বিশেষ করে এই পদ্মা ব্যারেজকে আপনি আবার খেয়াল করবেন, এই পদ্মা ব্যারেজ দেখতে প্রথম চিন্তা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জি। বিগত হাসিনা সরকার 96 সালে এটাকে শুরু করতে চেষ্টা করছেন, এরপর কিন্তু উনাকে একদম ইতিহাসে পাতায় ঢুকে রাখছেন। এবং 2016 সাল থেকে একদম পদ্মা ব্যারেজ নিয়ে আর কোনো কথা বলেন নাই। কিন্তু আমাদের মাননীয় প্রথমে তারেক রহমান, ওনার যে দেশপ্রেম, ওনার যে জাতির সাথে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্যই উনি কিন্তু সে একদিনকে পাশ করেছেন। এবং ইনশাল্লাহ আপনারা হয়তো অল্প দিনের ভিতরে আমাদের পদ্মা ব্যারেজে দৃশ্যমান কাজ আপনারা দেখতে পাবেন। আপনি যেটা বলেছেন যে কোনো সরকারি এই যে বেসিক কাজগুলো সেগুলো করতে যাওয়ার পরে আর করেননি, সেটা আমরা দেখেছি যে 2016 সালে যে আমাদের ফ্যাসিস্ট সরকার, তিনিও ওই আপনার তিস্তা প্রকল্প হাতে নিয়েছিলেন এবং চায়নার সাথে একটা এমইও তিনি তো করেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে উনি এই প্রকল্পটা শুরু করতে পারলেন না, বললেন যে এখানে ভারতও ইনভলভ হতে চায়। কবে নাগাদ আপনারা তিস্তা প্রকল্প শুরু করবেন? এখানে একটা বিষয় আপনাকে আমি মনে করে দিই, আগামী 11ই ডিসেম্বর জি আমাদের ফারাক্কা চুক্তির মেয়াদ সেটা শেষ হবে, যেটা 30 বছর মেয়াদি ছিল। আমরা ইতিমধ্যেই আমাদের সরকারের পক্ষ থেকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের টেকনিক্যাল কমিটিতে কাজ করছি এবং দফায় দফায় তারা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে তারা কথা বলছেন আমরা যেন এই বিশেষ করে ফারাক্কা চুক্তির আবার নবায়ন করতে পারি। এবং সেটার জন্য বিশেষ 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মধ্য দিয়ে যতগুলো সরকার বিশেষ করে ফারাক্কা নিয়ে চুক্তি করেছিল, এর মধ্যে জিয়াউর রহমানটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সেই সময় আমরা সবচেয়ে বেশি পানি পেয়েছিলাম। আমরা সেটাকেও নবায়ন করার চেষ্টা করছি। এর পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, এবং শুধু নির্বাচনী ইশতেহারে নয়, সেখানকার তিস্তার মানুষ যেন জাগোবাহে তিস্তা বাঁচাই এই স্লোগানের জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছিল। সেই তিস্তার পারে তারা রাত দিন শুয়েছিল। সেই সময় কিন্তু আমাদের বিএনপির আমাদের সিনিয়র নেতা বিশেষ করে মির্জা আলমগীরের নেতৃত্বে সবাই কিন্তু সেখানে সশরীরে উপস্থিত হয়েছিলাম। এর পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় কিন্তু উনি কিন্তু স্কাইবির মাধ্যমে কিন্তু সেইখানে আমাদের মানুষজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, ঐক্যমত হয়েছিলেন। এবং সেখানে কিন্তু উনি একটা কথা দিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা করব আমরা সরকার গঠন করলে। এবং উনি যখন রংপুরের জনসভা করেন, সেই জনসভায় কিন্তু সেই ঘোষণাটা উনি দিয়েছিলেন। কাজেই আজকে আমরা কিন্তু বিশেষ করে বিগত সরকারের আমলে আমরা অনেক ধরনের পরিকল্পনার কথা, এমুর কথা আমরা শুনেছি, কিন্তু আসলে বাস্তবতা কি জানেন যে বিশেষ করে আপনি আমাদের বিশেষ করে 15 বছর আগে যদি একটা চুক্তি হয় বা একটা ডিপিপি হয় আমাদের পানি সম্পদ, সেটা কিন্তু 15 বছর পরে সেটা কিন্তু আর ওই জায়গায় থাকে না। আমরা এই জন্যে কিন্তু আমাদের বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের একটা টেকনিক্যাল কমিটি আমরা করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের মন্ত্রী এবং আমি সহ আমরা কিন্তু সরাসরি ভিজিট করেছি এবং আমাদের টেকনিক্যাল কমিটি দফায় দফায় যাচ্ছেন। আগামী 15 তারিখে তারা একটা রিপোর্ট দেবেন।
এর পাশাপাশি আমাদের গত বাজেট অধিবেশনে আপনি নিশ্চয়ই শুনছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ঘোষণা দিয়েছেন যে আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করবই। এবং আমার বিশ্বাস আমরা যে গতিতে কাজ করছি এবং আমরা বিশেষ করে আরও যেসব দেশের নদী নিয়ে যাদের অনেক ধরনের রিসার্চ আছে এবং যারা বিশেষ করে আমাদের তিস্তা মহাপ্রকল্প আমরা করবোটা কি, আগে প্রশ্ন হচ্ছে এইটাই। তিস্তা মহাপ্রকল্প আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে সেখানে আমরা পানি সংরক্ষণ করতে চাই, যে পানিটা আমাদের থাকবে শুকনো মৌসুমে আমরা সেখানে শেষ সুবিধা আমরা ব্যবহার করতে পারবো। যেখানে আজকে তিস্তা দেখেন, তিস্তার দৈর্ঘ্য কতটুকু 600 মিটার, কিন্তু সেখানে কিন্তু যে আমাদের 44টা যে গেট আছে, গেট পার হওয়ার পরে কিন্তু আমাদের সেই তিস্তার প্রস্থ কিন্তু প্রায় 6 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার হয়ে গেছে এবং বর্ষার সময় সেটা আর বিস্তীর্ণ হয়ে যায়। তা সেক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে এটাই যে আমরা এখানে একটা পানিগুলো সংরক্ষণের ব্যবস্থা করব এবং তিস্তার সেখানে আমরা খনন করে আমরা 2 পার বেঁধে আমরা মানুষের যে জমি যে বিলীন হয়ে গেছে সেই জমিটা আমরা পুনরুদ্ধার করে দেব। এবং প্রয়োজনে আমাদের যদি আরও ব্যারেজ তৈরি করতে হয় সে পানি সংরক্ষণ করার জন্য, সে প্রয়োজনে আমরা সেই ব্যারেজ তৈরি করে আমরা সেখানে পানিটা সংরক্ষণ করব এবং আমরা শুকনো মৌসুমে সেখানে পানিটা আমরা সেচে ব্যবহার করব। যে সেচের অভাবে আমাদের বিশেষ করে আমাদের জমির ফসল কমে যাচ্ছে এবং বর্ষা মৌসুমে যে বিশেষ করে বন্যার কারণে আমাদের সেখানে ফসলগুলো বিলীন হয়ে যাচ্ছে, আমরা সেটা ওই বাদ দেওয়ার পর সেটা রক্ষা করতে পারবো এবং শুকনো মৌসুমে আমরা সেটা আমাদের ফসলটা আমরা 3 গুণ 4 গুণ আমরা সেখানে উৎপন্ন করতে পারবো। কাজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, আমার বিশ্বাস এই 2026 সালের মধ্যেই আপনারা দৃশ্যমান দেখতে পাবেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন কাজ শুরু করেছি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটারও মোটামুটি আমরা দেখেছি বিগত দিনে 12, 13, 14 হাজার কোটি টাকা বাজেট, সেটাও প্রায় 6, 7, 8 বছর লাগবে। তো সেক্ষেত্রে প্রতি বছর তো 2,000 কোটি টাকা লাগবে। সেখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের নিজের অর্থায়নে আমাদের এইটাকে সম্পূর্ণ করা, আমি মনে করি আমাদের কাছে এটা আমরা সফল হব আর কি। মাননীয় মন্ত্রী, আমরা দেখছি যে এই যে পানি সম্পদের এই বিষয়ে মেগা প্রকল্পগুলির কাজের গতি খুবই কম থাকে এবং এখানে পানির নিচে কাজে হলেই একটা দুর্নীতির বিষয়টা চলে আসে। তো এই যে কন্ট্রাক্টরদের জবাবদিহিতা এবং কাজের যে গতি, এটার বিষয়ে আপনারা কি? হ্যাঁ, ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে। আসলে এই জন্য আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্বন্ধে সাধারণত সাধারণ মানুষের পারসেপশন খারাপ। তবে আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা সরকার গঠন করার পরে আমার মাননীয় মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু দুইজনে আমরা কিছু বিষয় কিন্তু আমরা জিরো টলারেন্সে চলে গেছি। সেখানে হচ্ছে এইটাই যে আপনি এই জন্য এখন আমাদের বিশেষ করে আমাদের এই সময় আমাদের বন্যার সময় আমাদের জরুরি কাজ করতে হয়, সেখানে আমাদের জিও ব্যাগ ফেলতে হয়, সেখানে আমাদের ব্লক ফেলতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি দেখেছি বিগত দিনে, সেখানে জিও ব্যাগ ফেলবে 200, বিল করবে 500। জিও ব্যাগের মাপ থাকবে 175 কেজি, সেখানে জিও ব্যাগে বালি ভরছে হয়তো 150 কেজি বা 180 কেজি। এই যে বিষয়গুলো আমরা কিন্তু সেখানে আমাদের মন্ত্রণালয়ে আন্তঃসভা করে আমরা কিন্তু অনেকভাবে এই খোঁজখবর নিয়ে আমরা কি করছি, আমরা সেইখানে যে সংশ্লিষ্ট এমপি আছেন তার প্রতিনিধি নিচ্ছি, আমাদের মন্ত্রণালয়ের থেকে আমরা টাস্ক ফোর্স গঠন করছি এবং সেখানে আমাদের ঠিকাদার তো ঠিকাদার মতো কাজ করবে, কিন্তু আমাদের টাস্ক ফোর্স সেখানে ভিজিট করবে, আমাদের সেখানে মন্ত্রী সেখানে প্রতিনিধি থাকবে, আমার পানি সম্পদ মন্ত্রণালয় সেখানে আমাদের একজন যে থাকবে, সবাই কিন্তু দেখভাল করবে এবং সেখানে আমরা সাইনবোর্ড টাঙাই দিচ্ছি যে এই প্রকল্পে এই বাঁধের জন্য 5,000 জিও ব্যাগ ফেলা হবে, জনগণ দেখতে পায় এবং আমরা সেখানে গিয়ে আমরা জনগণকে সম্পৃক্ত করি। দেখেন এই যে আমরা এখানে জিও ব্যাগটা ফেলছি, এই টাকাটা কার? জনগণের টাকা। কাজে আপনারাও দেখার দায়িত্ব আছে, খোঁজখবরের দায়িত্ব আছে এইখানে ঠিকমতো তারা জিও ব্যাগটা ফেলছে কিনা। এছাড়া আমরা মেশিনও নিয়ে আসছি যে সেখানে আমরা ওই পানিতে মেশিন দিয়ে আমরা দেখতে পাই যেখানে কতগুলো ব্যাগ পড়ছে। এবং আপনি বিশেষ করে আমাদের যখন ব্লগ তৈরি করি, এক্ষেত্রে আমি অনেক জায়গায় অনেক প্রজেক্ট ভিজিট করছি, সেখানে কিন্তু আমাদের ইয়াতে ব্লগে কিছু মাপ আছে, সেখানে কিন্তু আমরা প্রায় সময় আমরা কী করি, সেগুলো ঠিকাদারগুলো সেখানে অনেক এদিক ওদিক করে, আমরা কিন্তু সন্দেহ হলে সেগুলো মার্ক করে দিয়ে আসি, সেগুলো কিন্তু আমরা বইটি নিয়ে
টেস্ট করাই। আমাদের বিশেষ করে আমাদের ফরিদপুরে আরেকটা আমাদের পানি সম্পদ অফিস আছে, সেখানে নদী গবেষণা, সেখানে কিন্তু আমরা টেস্ট করাই যে ওই যে ব্লকটা মানটা ঠিক আছে কিনা। একটা বিষয় লক্ষণীয় হয়, মানুষরা বুঝবে না, কারণ ওই মানটা যদি বজায় না থাকে, কারণ একটা পদ্মা নদী, যমুনা নদীর স্রোত আছে, সেই স্রোতকে প্রটেক্ট করার জন্য ওই যে আমাদের ইয়েটা, সেটা কিন্তু সেই ক্ষমতাটা থাকতে হবে। সেই জন্য সেই মানটা যখন থাকে না, তখন এগুলো বাতিল করে দেয়। এই জন্য আমাদের সন্দেহ হলে কিন্তু আমরা সেখানে আমরা সেভাবে বিভিন্ন জায়গায় আপনারা অনেক চেষ্টা করছেন যাতে কন্ট্রাক্টররা কোনো দুর্নীতি করতে না পারে, এবং সেটাকে আমরা সহনীয় পর্যায়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমরাও বলছি যে আমরা সেই সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। এবং ইতিমধ্যেই আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি, বিশেষ করে বিশেষ করে তার সংসদ সদস্যকে আমরা প্রতিদিনত মনিটরিং করি, অনুরোধ করি, এবং তারা আমাদেরকে সহায়তা করতেছেন। এবং সেই সহায়তার মধ্য দিয়েই আমার বিশ্বাস যে আমরা আরও এইটার একদম এমন জায়গায় যেতে পারবো যে মানুষের যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেখান থেকে আমরা এই পানি সম্পদ মন্ত্রণালয়কে আমরা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। মন্ত্রী মহোদয়, আপনি সিলেটের একটা মেলায় গিয়েছিলেন, 2026 স্থানীয় জনগণকে অংশগ্রহণ করে নিয়ে এই নদী পুনরুদ্ধারের উপরে আপনি গুরুত্ব আরোপ করেছেন। হ্যাঁ, সেখানে আমি এটুকু বলতে চাই, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা যতগুলো, বিশেষ করে দিনাজপুরে বলেন, আমরা বিশেষ করে যশোরে বলেন, সিলেটে বলেন, আমাদের কক্সবাজারে বলেন, যতগুলো জায়গায় আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যখন আমরা করে গেছি, আমি কিন্তু সেই খননগুলোর আগেই হয়তো সপ্তাহখানে একবার 10 দিন আগে আমি যে ভিজিট করে আসি, সেই ভিজিট করার সময় আমরা খোঁজখবর নিয়ে দেখি যে প্রত্যেকটা ওই যে আমাদের নদীটা আছেন বা খালটা আছেন, সেখানে দেখবেন হয়তো 7 কিলোমিটার দীর্ঘ বা 30 কিলোমিটার দীর্ঘ বা 50 কিলোমিটার দীর্ঘ, সেখানে দেখা যায় 3 কিলোমিটার মানুষ দখল করে আসছে। কেউ হয়তো আবাদ করতেছেন, কেউ হয়তো ঘরবাড়ি তৈরি করে ফেলছেন, এবং নিজের মধ্যে করে সেখানে দীর্ঘদিন ধরে সে সরকারের জমি, খাস জমি আবাদ করে আসছেন। তো এইখানে আমরা তখন এটা কী করব? আমরা কি করছি? আমরা তখন ওই লোকদেরকে ডাকতেছি, ডেকে তাদের সাথে কথা বলতেছি, এবং আশপাশে আরও জনগণকে ডাকতেছি এবং জনপ্রতিনিধিকে ডাকতেছি, ডেকে বলছি, বলেন 3 জনকে লাভবান করবেন না আপনারা এই বাকি সবাই 300 লোক লাভবান হবেন? এই খালটা যদি খনন হয় তাহলে সব লোক লাভবান হবে। আর খালটা যদি 3 জন লোকের কারণে যদি খালটা খনন করতে না পারে, এতগুলো লোক কিন্তু আপনার সেখানে লাভবান হতে পারবে না। এই কারণে কিন্তু ওই ব্যক্তি যারা এরকম দখল করে নিয়েছেন, জমি করে আপনার ঘরবাড়ি করেছেন বা কোনো ধরনের আবাদ করছেন, সেই মানুষটা কিন্তু আমাদের সহযোগিতা করতেছেন, এবং এক বাক্যে সবাই সাহায্য। কারণ আমরা আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের কিন্তু এই খাল খননের মধ্য দিয়ে কিন্তু আমরা কি করছি, আমরা সেখানে কৃষককে বলছি আপনি মাছ চাষ করতে পারবেন। আমরা সেখানে তাদেরকে হাঁস চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি। এবং আমাদের খালের 2 পারে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা এই 5 বছরে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। আমাদের সেই ধারের 2 পারে আমরা সেই বৃক্ষরোপণ করার জন্য আমরা সেই কর্মসূচি নিয়েছি, এবং সেইখানে আমরা জনগণকে বলছি যে এই যে আমরা বৃক্ষরোপণ করব, এই বৃক্ষটা আপনি দেখভাল করবেন, আপনি এটা ভোগ করবেন। এখানে অর্থাৎ আমরা যদি একটা বৃক্ষ এখানে রোপণ করে চলে আসি, দেখবেন যে 2 মাস 3 মাস পরে কিন্তু ছাগল হোক, গরু হোক, কোনোভাবে সে থাকবে না। কিন্তু যখন আমরা একটা ব্যক্তিকে আমরা ওই এলাকার মানুষকে দিয়ে দেবো, সে কিন্তু নিজের সাথে কিন্তু সেই গাছটা দেখাশোনা করবে। ঢাকা শহরে যে পানি নিষ্কাশনের জন্য আমাদের প্রায় 19টা খাল আছে যা ঢাকা শহরে, এই খালগুলোকে পুনরুদ্ধারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, ঢাকা শহর তো সিটি কর্পোরেশন, তো এটা তো আসলে এটা আমাদের মধ্যে পড়ে না, এটা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমরা যখন সিটি কর্পোরেশন আমাদের কোনো সহযোগিতা চাই, আমরা তাৎক্ষণিক সহযোগিতা করি। আমাদের বিশেষ করে এই বিষয়ে আমাদের টেকনিশিয়ান, আমাদের ইঞ্জিনিয়ার আছে, তারা সহযোগিতা করে না। জি। আর আপনি বলেছেন যে এই আমাদের যে পানি সম্পদ উন্নয়নে আপনাদের আর কি পরিকল্পনা আছে, একটু যদি আমাদের পানি সম্পদে আমাদের পরিকল্পনা, আমরা বিশেষ করে আমাদের এই যে নদীগুলো নাব্যতা ফিরিয়ে নিয়ে আসা, ঠিক আছে, এবং যে নদীগুলো আজকে লবণাক্ত হয়ে গেছেন, যার জন্য আমাদের বিশেষ করে কৃষক তাদের সেই ফসলের যে জমিতে ফসল করবার যে উৎপন্ন যে ফসলটা পেত, সেটা উৎপাদন কমে গেছে, সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। নদীতে সেই লবণাক্ত কারণে মাছ চাষ হচ্ছে না, ঠিক আছে, এবং সেখানে আমাদের মৎস্য যেন আমরা সেখানে বেশি করে আমরা
চাষ করতে পারি, যখনই নদীটা স্রোত থাকবে তখনই কিন্তু সেখানে মাছ চাষ করা যায় সম্ভব হবে সেটা। এবং আমরা বিশেষ করে লোকাল মানুষ যারা উপকৃত হয় সেখানে ওই যে হাঁস চাষ করার ব্যবস্থা করতেছি। এবং বিশেষ করে আপনি একটা খেয়াল করবেন, আমাদের নদীর কিছু ধর্ম আছে। জি। সে ধর্ম হচ্ছে একটা নদীতে কিন্তু দেখবেন যে 20-25 বছর ভিতরে পলি পড়ে, এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়। এবং নদীর আপনি কিছুই দেখবেন না, দেখবেন যে এইবার এই পাশে ভাঙতেছে, সামনে মধ্যে এই পাশে ভাঙতেছে, আরেক পাশে ভাঙে। এটা কিন্তু নদীর ধর্ম, ঠিক আছে। আমরা সেই হিসাবে আমরা এইগুলো কিছু আমরা টার্গেট নিয়ে কাজ করছি। এবং এইখানে কিন্তু আমরা দেশি বিদেশি আমরা বিশেষজ্ঞ আমরা যারা আছেন তাদের কাছে পরামর্শ নিচ্ছি। আমরা যখন তিস্তা ব্যারেজ যখন আমরা পরিদর্শনে গেলাম, আজ থেকে প্রায় 30 বছর আগে, দেখেন 30 বছর আগে তিস্তা ওইখানে বুড়ি তিস্তা একটা আমাদের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে নিচ দিয়ে আমাদের ব্যারেজ, উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। সেখানে কিন্তু আমাদের পানি সম্পদ মন্ত্রী সহ অনেকে অবাক যে বাংলাদেশে এরকম টেকনিশিয়ান আছে আজকে 30 বছর আগে। আবার আরেক জায়গায় দেখলাম যে উপর দিয়ে আমাদের ক্যানেল যাচ্ছে, নিচ দিয়ে নদী যাচ্ছে। তা আমাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে যারা বুয়েট থেকে বিশেষ করে পানি নিয়ে যায় কাজ করে, তারা অনেক মেধাবী আছেন। তা আমরা এদের সমন্বয়ে আমরা কাজগুলো করতে চাচ্ছি, যার মধ্য দিয়ে নদীমাতৃক বাংলাদেশের সেই যে 1400 নদী যেন তার প্রাণ ফিরে পায়, তার জন্য আমরা যে একটা দীর্ঘমেয়াদী আমরা কাজগুলো করছি, সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করার জন্য যেখানে যে পরিকল্পনা নেওয়া উচিত, যেভাবে যে আমাদের বিশেষ করে আমাদের ডেজার বলেন, আমাদের বিশেষ করে মানুষকে সশরীরে বলেন, সেইভাবে আমরা যেখানে জিও ব্যাগ দেওয়া, ব্লকেজ দেওয়া, যেভাবে যেখানে বাদ দেওয়া, যেভাবে যে পরিকল্পনা নেওয়া উচিত। এবং যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই যে খাল খননের ক্ষেত্রে উনি বলছেন আপনি ডেজার দিয়ে 50% মানুষকে সম্পৃক্ত করেন, বাকি 50% সাধারণ মানুষকে সম্পৃক্ত করে। যদিও এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খাল কাটতেন তখন কিন্তু মানুষ এইসব মেশিনারি ছিল না, এবং মানুষ কিন্তু বিশেষ করে কোদাল টুকরি নিয়েই কিন্তু সেগুলো কাটতো। এখন কিন্তু সেটা নেই। তারপরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন কমপক্ষে 30% এবং 50% সম্পৃক্ত করা। এর মধ্যে কিন্তু দুইটা লাভবান আছে। সেই লাভবান হচ্ছে হয়তো আমরা একটা প্রজেক্টকে যখনই আমরা জনগণকে সম্পৃক্ত করব, সেই সম্পৃক্ত করে দেখা যাচ্ছে যে প্রজেক্টের ভ্যালু হচ্ছে অত 10 লক্ষ, সেটা কিন্তু আমাদের আরও 2 লক্ষ টাকা বাড়বে। কারণ মানুষ যখন এই বিশেষ একটা দিন মজুরকে নিব, তার যে দিনের যে তার জন্য একটা পারিশ্রমিক আছে, দেখা যাচ্ছে ডেজার দিয়ে কাটলে সেটা বেশি পড়বে। কিন্তু এটা কিন্তু অন্যদিকে লাভবান আছে, কর্মসংস্থান হচ্ছে না। কর্মসংস্থান না, আমরা ডেজারের মালিককে আমি একা লাভবান করলাম 10,000 টাকা দিলাম, কিন্তু আমি এইখানে 200 লোককে আমরা এই 10,000 টাকা ভাগ করে দিলাম। এই টাকাটা কিন্তু মানি সার্কুলেশনটা হলো, এতে কিন্তু আমার অর্থনৈতিকভাবে কিন্তু আমি লাভবান হলাম। মাননীয় প্রধানমন্ত্রী এই দূরদর্শিতা কিন্তু উনি রেখে কিন্তু আমাদের সিদ্ধান্ত দিয়েছেন, আমরা সেইভাবে কাজও করতেছি। এবং আমার বিষয়ে আমাদের যে লক্ষ্য, যে আমাদের বিশেষ করে নবীর নাব্যতা ফিরিয়ে নিয়ে আসা, এবং নদীর যেগুলো আমাদের বিশেষ করে লবণাক্ত হয়ে গেছেন সেগুলো প্রবহমান ফিরিয়ে নিয়ে আসা, আমাদের কৃষকদের যেন ফসলের উৎপন্ন হয় সেগুলো বৃদ্ধি করা, আমাদের পানি দিয়ে স্তর নেমে গেছে। নদী ভাঙ্গনের বিষয়ে আপনাদের কি তীর মানে বাদ দেওয়া এটার না, আমাদের নদী ভাঙ্গন হচ্ছে, আমি বলি আপনাকে, যখন আমি সিলেটে গতকালকে গেছিলাম, চিটাগাঙে আজকে ফিরে আসলাম, সেই চিটাগাঙের ইতিহাস এই 4-5 দিনে 1450 মিলিমিটার সেখানে বৃষ্টি হয়েছে। তা আপনি বলেন যে যেখানে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছেন, সেখানে পানিগুলো নিষ্কাশন সরিয়ে থাকতে হবে। আপনি ঢাকা শহরের কথা বলেন, তাই না? ঢাকা শহরে কিন্তু আমরা দেখেছি আমাদের সচিবালয়ের কথা বলি, সংসদ ভবন কথা বলি, আমাদের যে মন্ত্রীপাড়ার কথা বলি, ধানমন্ডির কথা বলি, অনেক জায়গায় কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল। এটা কিন্তু আমাদের এই সরকারের খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এই সরকারের মেয়াদ কেবল 4 মাস পার হচ্ছে, 4 মাস, তাই না? আমাদেরকে সময় তো দিতে হবে, তাই না? কাজে আমাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সময় দিতে হবে। সময় দিয়ে কিন্তু আমরা দিলে তখন আমরা কিন্তু এইগুলো কিন্তু আমরা এই যে ত্রুটিগুলো যে ছিল সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে আমরা সেগুলো কিন্তু আমরা সেগুলো সংশোধন করে সেগুলো বাস্তবায়ন করব। শুধু এইটুকুই, আপনি একটা কথা ফাঁকে একটা বলেছিলেন যে বিগত দিনে সরকারগুলো অনেক ওয়াদা করে, অনেক কথা বলেন, বাস্তবায়ন করে না। কিন্তু তারেক রহমানের সরকার কিন্তু কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। উনি নির্বাচন ইস্তাহারে বলেছিলেন আমি ফ্যামিলি কার্ড দেব 4 কোটি মানুষকে, উনি কিন্তু শুরু করেছেন। এবং এই বাজারে কিন্তু আমাদের 41 লক্ষ পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দেবো। উনি বলছেন কৃষক কার্ড দেবো, উনি কিন্তু আড়াই কোটি মানুষকে, উনি কিন্তু এই সিজনে আমরা 43 লক্ষ কৃষক কার্ড দেবো। উনি বলছেন ইমাম মুয়াজ্জিম পুরোহিতদেরকে আমি সম্মানী ভাতা দেবো,
উনি কিন্তু পাইলট পদে শুরু করেছেন, কিন্তু এবছর প্রতি মাসেই একটা ইউনিয়নে 13টা করে মসজিদে এবং বিভিন্ন মসজিদে উনি সম্মানী ভাতা দিবেন। উনি দেখেন, উনি বলছেন আমাদের বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন। এবার 1 লক্ষ আমরা সেই চিকিৎসা কর্মী নিব, যার মধ্যে আমাদের চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে তার ব্যবস্থা করবেন। এবং উনি নির্বাচন ইস্তাহারে বলছেন আমি কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মকুব করবো। আমার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু সেটা উনি মকুব করেছেন এবং 13 লক্ষ কৃষককে প্রায় 15 কোটির বেশি করে টাকা কিন্তু উনি মকুব করেছেন। তো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট, এবং শিক্ষার ক্ষেত্রে দেখেন, এবার দেখেন শিক্ষা এবং স্বাস্থ্য সবচেয়ে বাজে বেশি দিয়েছে। এখানে বুঝতে হবে যে এই সরকারটাকে জনবান্ধব সরকার। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি বাজারে পরে যখন এলাকায় গিয়েছিলাম, মানুষজন আমাকে বলছে কিবারে এইবার তোমার বাজার বোঝা দেন 30,000 দাম তো বাড়িল নাই। আমরা তো কয়দিন আগে যা দেখলাম, যা সয়াবিন তেলে যা কেজি এখনো তাই কেজি। কোথায় কেন? আমি কেন চা মুরব্বী? কোথায় এর আগে তো বাজার হলে তো ভাই রাতে রাতে দাম বেড়ে যায়। দেখেন, আর 61টা পণ্যে সেই দাম বৃদ্ধি হয়নি, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়। দাম কোনটা বাড়ছে? সিগারেট। দাম বাড়ছে তামাক। দাম বাড়ছে কোথায়? বিড়ি, যেগুলো আমাদের স্বাস্থ্য হানিকর। তো এই যে একটা জনবান্ধব সরকার, জনবান্ধব বাজেট, এখানেই কিন্তু বুঝতে পারবেন যে আমাদের আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে কথা নিয়ে যেতে চায়। এবং সবচেয়ে অবাক হয়ে যায় জানেন, বাজেটের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কর কমানোর জন্য উনি দাবি করছেন, যেটা বিরোধী দলের করা উচিত ছিল। এবং একটা সময় ওনার বক্তব্য শেষে মাননীয় বিরোধী দলের নেতা উনি ওনার চেয়ার থেকে উঠে আসে আমাদের প্রধানমন্ত্রীকে কংগ্রেচুলেট করছেন। দিস ইজ এ মাইল ফলো, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনোদিন হয়নি সংসদের ভিতরে। তো কাজেই আপনাকে বুঝতে হবে যে আমরা যেদিকে আগাচ্ছি, আমার মনে হয় আমাদের বিশেষ করে জুলাই যোদ্ধারা যে কারণে শহীদ হয়েছিলেন, আমাদের 71-এর মুক্তিযোদ্ধারা যে শহীদ হয়েছেন, আমরা মনে হয় সেই বাংলাদেশ এবং সেই গণতন্ত্র, সেই গণতন্ত্রে আমাদের প্রতিষ্ঠানী রূপ দেওয়ার জন্য আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। মাননীয় মন্ত্রী, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলী দর্শককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের মন্ত্রী মহোদয়ের কথা। তিনি বলেছেন এই সরকার কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। ইতিমধ্যে সরকার যে সমস্ত কমিটমেন্ট করেছিলেন জনগণের কাছে, সেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় নেতাদেরকে যে সম্মানী দেওয়া, সেটা তারা দিয়েছেন এবং কৃষকদের ঋণ মওকুফ করেছেন। এই সরকার আগামীতে যে সমস্ত পরিকল্পনা নিয়েছেন, বিশেষ করে আমাদের পানি সম্পদ মন্ত্রী যেগুলো পরিকল্পনার কথা বললেন, সেইগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই দেশ এগিয়ে যাবে এবং জুলাইয়ের যে চেতনা সেটা বাস্তবায়িত হবে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এখানেই এই পর্ব শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কারোর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।